শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। আজকে আপনাদের পড়ে শোনাব লেখক আকবর আলী খানের বই পরার্থপরতার অর্থনীতি থেকে। এখানে পূর্ণাঙ্গ বইটি দেওয়া হচ্ছে না। বইটির এক একটি অধ্যায় ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আজকে আমরা আপনাদের শোনাব বইটির প্রথম অধ্যায় থেকে। ভূমিকা। প্রায় ২৭ বছর আগে আমি যখন কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে এমএ পড়তে যাই, তখন আমার শিক্ষকদের কণ্ঠে গণিত বিনা কোনো গীত ছিল না। তাই আমাকে ৫ বছর ধরে অর্থনীতির বুলি ও দুরধিগম্য পদ্ধতি রপ্ত করতে হয়েছে। অর্থনীতিতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি শেষ করে ১৯৭৯ সালে ঘরের ছেলে ঘরে ফিরি। গবেষণার গজতন্ত্র মিনার থেকে আমলাতন্ত্রের আট পড়ে জীবনে ফিরে বুঝতে পারলাম যে আমার শিক্ষকরা যত্ন করে আমাকে অর্থনীতি শিখিয়েছেন ঠিকই, কিন্তু যারা আদৌ কোনো তত্ত্বের ধার ধারে না, তাদের কিভাবে অর্থনীতির মন্ত্রে দীক্ষিত করতে হবে তা শেখাননি। যে কোনো তত্ত্বের সার্থকতা তার প্রয়োগে, অথচ বাস্তব জীবনে যারা অর্থনীতি সম্পর্কে বড় বড় সিদ্ধান্ত নেন, তারা অনেক ক্ষেত্রে আদৌ অর্থনীতি জানেন না। তাই অর্থনীতিবিদদের সবচেয়ে কঠিন দায়িত্ব হলো অর্থনীতির ভাগ্যবিধাতাদের কাছে সঠিক সমাধান তুলে ধরা। কিন্তু অর্থনীতির দুর্গেয় তত্ত্ব ও দুর্বোধ্য পদ্ধতি রাজনীতিবিদ ও প্রশাসকদের মধ্যে প্রবল অনীহা সৃষ্টি করে। ফলে বেশিরভাগ অর্থনীতিবিদদের অবস্থা রবীন্দ্রনাথের বিদায় অভিশাপ কবিতার অভিশপ্ত কচের মতো। তারা যা শিখেছেন তা প্রয়োগ করতে পারেন না। একবার এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে তার একটি প্রিয় প্রকল্পের দুর্বলতা বোঝাতে গিয়ে অপরচুনিটি কস্ট, বিকল্পের নিরিখে ব্যয় সম্পর্কে কিছু বক্তব্য পেশে চেষ্টা করেছিলাম। কর্মকর্তাটি রেগে বললেন যে অপরচুনিটিজম তিনি মোটেও পছন্দ করেন না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে যা ঘটেছে, নিচের একই পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রেও একই অভিজ্ঞতা। সহকর্মীদের পরিমাণগত বিশ্লেষণ ও লেখচিত্র বোঝাতে গিয়ে ঔদাসীন্যের দুর্ভেদ্য প্রাচীরে বারবার হোঁচট খেয়েছি। শিক্ষকরা আমাকে যা শেখাননি, অভিজ্ঞতা থেকে আমাকে তা তিলে তিলে শিখতে হয়েছে। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে দেখলাম যে যা সহজভাবে বোঝানো যায় না, তা কোনোদিনই বোঝানো হয়ে ওঠে না। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অর্থনীতি পড়াতে গিয়ে আমার নিজের অজান্তেই অর্থনীতি সম্পর্কে বক্তব্য উপস্থাপনের একটা নিজস্ব ভঙ্গি গড়ে ওঠে। অভিজ্ঞতা হতে দেখতে পেলাম যে গণিতের বিভীষিকা ও লেখাচিত্রের কণ্ঠক এড়িয়ে রম্য রচনার অবয়বে অর্থনীতির অপ্রিয় বক্তব্য অধিকতর গ্রহণযোগ্য হয়ে ওঠে। তবে অতি সরল করতে গেলে বক্তব্য অনেক সময় বিকৃত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই পরিস্থিতিতে অর্থনীতির গুরুগম্ভীর বক্তব্যের সাথে রম্য রচনার হালকা ও চটুল ভঙ্গি মেলানো সবসময় সহজ হয় না। কিন্তু যেখানে যথাযথ বক্তব্য আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা সম্ভব, সেখানেই বক্তা ও শ্রোতার মধ্যে ভাবের সুষ্ঠু আদান প্রদান ঘটে। তাই যারা গুরুগম্ভীর অর্থনীতিতে ঠাট্টা মশকরাকে সন্দেহের চোখে দেখেন, আমি তাদের সাথে একমত নই। অধ্যাপক পল ক্রুম্যান তার এক্সিডেন্টাল থিওরিস্ট গ্রন্থে যথার্থই লিখেছেন, ইউ ক্যান নট ডু সিরিয়াস ইকোনমিক্স আনলেস ইউ আর উইলিং টু বি পেফুল। গভীরভাবে চিন্তাশীল অর্থনীতির চর্চা করতে হলে আপনাকে কৌতুক পরায়ণ হতে হবে। আমি তাই মনে করি যে হালকা ও চটুল ভঙ্গি অর্থনীতির বক্তব্যকে লঘু করে দেয় না, বরং অনেক ক্ষেত্রে গভীরতর দোতনা দেয়। যারা আমার বলার ভঙ্গি নিয়ে কৌতুক বোধ করবেন, তাদের অতি বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই যে এই বই ভিন্ন স্বাদের হলেও অবশ্যই অর্থনীতির মূলধারার প্রতি অনুগত। কবির ভাষায় বলতে গেলে, আমারে পাছে সহজে বোঝো, তাই তো এত লীলার ছল, বাহিরে যার হাসির ছটা, ভেতরে তার চোখের জল। এই গ্রন্থে সংকলিত কোনো কোনো রচনার পেছনে ইতিহাস রয়েছে। ১৯৭৪ সালে ভারতীয় অর্থনীতি সম্পর্কে আমার একটি প্রবন্ধ পড়ে আমার শিক্ষক ও প্রখ্যাত সমাজবিজ্ঞানী স্কট গর্ডন এই সম্পর্কে একটি গবেষণামূলক প্রবন্ধের উদ্দেশ্যে উপদেশ দেন। গত ২৫ বছরে
তার ইচ্ছা পূরণ করতে পারিনি। এই গ্রন্থে একটি রচনায় এই সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরেছি। সোনার বাংলা সম্পর্কে আমার বক্তব্য বাংলাদেশের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের কাছে প্রথম পেশ করেছিলাম। পরবর্তীকালে আমার আনুষ্ঠানিক বক্তব্য ডক্টর সিরাজুল ইসলাম সম্পাদিত ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ কর্তৃক প্রকাশিত হিস্টোরি অব বাংলাদেশের দ্বিতীয় খণ্ডে প্রকাশিত হয়। এই গ্রন্থে রম্য রচনার আকারে এই বক্তব্য আবার তুলে ধরেছি। বিশ্বের বন্যা পরিস্থিতি সম্পর্কে 1987 সালে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি কর্তৃক আয়োজিত নিউ ইয়র্কে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনের জন্য একটি প্রবন্ধ রচনা করি। প্রবন্ধটি সংক্ষিপ্ত আকারে ন্যাচারাল রিসোর্স ফোরাম নামে একটি বিদেশি জার্নালে প্রকাশিত হয়। এই গ্রন্থের বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণের রাজনৈতিক অর্থনীতিতে পূর্ববর্তী প্রবন্ধের বক্তব্যের প্রতিধ্বনি রয়েছে। আজই হতে শতবর্ষ পরে অর্থনৈতিক প্রেক্ষিত শীর্ষক প্রবন্ধটি 2000 সালের 1 জানুয়ারি দৈনিক সংবাদে প্রকাশিত হয়। অর্থনৈতিক সংস্কার সম্পর্কে আমি 1995 সালে ম্যালিনাতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও এশীয় উন্নয়ন ব্যাংক কর্তৃক যৌথভাবে আয়োজিত একটি সেমিনারে কিছু বক্তব্য উপস্থাপন করি। এইসব বক্তব্যের প্রতিফলন দেখা যাবে সংস্কারের রাজনৈতিক অর্থনীতি শীর্ষক নিবন্ধে। অন্যান্য প্রবন্ধগুলো একেবারেই নতুন এবং এর আগে কোনো আকারেই উপস্থাপিত হয়নি। এই গ্রন্থের পাঠকরা সহজেই লক্ষ্য করবেন যে এই গ্রন্থে অনেক জায়গাতে অধ্যাপক স্কট গর্ডনের উদ্ধৃতি রয়েছে। তার কাছে আমি অর্থনৈতিক চিন্তার ইতিহাস ও দর্শন পড়েছি। তাকে আজ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। অধ্যায় 1, পরার্থপরতার অর্থনীতি। পরার্থপরতার অর্থনীতি। যা ঘটে গেছে তা বিধাতা পরিবর্তন করতে পারেন না। ঐতিহাসিকগণ পারেন, শুধু যে পারেন তাই নয়, হর হামেশাই করে থাকেন। অবশ্য এখানে ঐতিহাসিকগণ বিধাতার কাছে হেরে গেলেন। বিধাতা সম্পূর্ণ সত্যটুকু জানেন, তার ইতিহাস পরিবর্তনের প্রয়োজন হয় না। ঐতিহাসিকগণ কখনো সবটুকু সত্য জানেন না। অন্ধের হাতি দেখার মতো সত্যের খণ্ড খণ্ড রূপ তাদের কাছে ধরা পড়ে। তাই যে কোনো ঘটনা সম্পর্কে ঐতিহাসিকদের ব্যাখ্যা বারবার পরিবর্তিত হয়। এসব খণ্ডিত ব্যাখ্যা হতেই আমরা সত্যের বহুমাত্রিক রূপ দেখতে পাই। ঐতিহাসিক ঘটনার নতুন নতুন ব্যাখ্যাতে আমি তাই উদ্বিগ্ন হই না, আনন্দিত হই। এবং যেসব ঘটনা সম্পর্কে ঐতিহাসিকদের কোনো বিতর্ক নেই, সেসব ঘটনা নিয়েই আমার মনে খটকা লাগে। পরার্থপরতার জন্য দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রবাদ পুরুষ হলেন সম্রাট হর্ষবর্ধন। তিনি 7ম শতকে কনৌজের সম্রাট ছিলেন। ঐতিহাসিকদের বর্ণনা অনুসারে হর্ষবর্ধন ছিলেন অতি দানশীল রাজা। প্রতি 4 বছরে একবার তিনি প্রয়াগের মেলায় তার সর্বস্ব দান করতেন। সব কিছু দেয়া হয়ে গেলে তিনি তার নিজের গায়ের কাপড় দান করে গঙ্গায় স্নান শেষে অন্যের বস্ত্র ধার নিয়ে বাড়ি ফিরে আসতেন। ইতিহাসের এই কিংবদন্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো বিতর্ক নেই। তবু কিংবদন্তি সম্পর্কে ছাত্রজীবনে আমার মনে কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু এইসব প্রশ্নের জবাব আমি কোনো ঐতিহাসিকের কাছে পাইনি। দীর্ঘদিন পরে আমার নিজের জীবনেই এই ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাই। একবার পবিত্র শবে বরাতের পূর্বে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার মা শবে বরাতের দিন আমার হাতে 1 টাকার নোটের একটা বান্ডিল দিয়ে ভিখারিদের তা দান করতে হুকুম দিলেন। আমি পায়জামা পাঞ্জাবি পরে বাড়ির দরজার বাইরে প্রতিটি ভিখারিকে একটি করে 1 টাকার নোট দেওয়া শুরু করি। কয়েক মিনিটের মধ্যেই আমি ভিখারিদের দ্বারা ঘেরাও হয়ে যাই। ভিড়ের ঠেলাঠেলিতে ভিখারিরা আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে এবং আমার হাত থেকে নোট ছিনিয়ে নিয়ে যায়। আত্মরক্ষার্থে দৌড়ে বাড়ির ভেতর আমি চলে এলাম। সেই মুহূর্তে হঠাৎ হর্ষবর্ধনের ঘটনা আমার মনে পড়ে গেল। আমার বদ্ধ ধারণা যে সম্রাট হর্ষবর্ধনও হয়তো ইচ্ছে করে প্রয়াগের মেলায় তার পরনের কাপড় চোপড় দান করেননি। হয়তো আমারই মতো সম্রাট হর্ষবর্ধনও ঘেরাও হয়েছিলেন। তিনি গায়ের কাপড় দান করার সময় পাননি। হয়তো তার পরনের কাপড় ছিনিয়ে নেওয়া হয় এবং বাধ্য হয়েই তাকে গঙ্গাতে ঝাঁপিয়ে পড়তে হয়েছে।
হর্ষবর্ধনের জীবনীকার ছিলেন তার সভাসদ। কাজে কাপড় ছিঁড়ে নেবার পর গঙ্গায় ঝাঁপ দিয়ে সম্ভ্রম রক্ষার অসম্মানজনক ঘটনাকে তিনি একটু রং লাগিয়ে লিখে গেছেন। তার বয়ানে তাই হর্ষবর্ধন ইচ্ছে করেই তার পরনের কাপড় দান করে গঙ্গা স্নান করেন। হর্ষবর্ধনের ঘটনা অনেকদিন আগে ঘটেছে। সত্যি কি ঘটেছে একমাত্র বিধাতাই জানেন। তবে আমার অভিজ্ঞতা সত্য ঘটনা এবং তা মোটেও অস্বাভাবিক নয়। প্রতি বছরই ঈদের সময় জাকাতের শাড়ি বিতরণ করতে গিয়ে বাংলাদেশে এ ধরনের অজস্র ঘটনা ঘটেছে। সোমালিয়াতে জাতিসংঘের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে দুর্গত লোক ও ত্রাণ সামগ্রী থাকলেই সাহায্য করা সম্ভব হয় না। ত্রাণ সামগ্রী বিতরণের জন্য কোথাও কোথাও প্রয়োজন হয় সশস্ত্র রক্ষীদের। অথচ অনেক দার্শনিকই বিশ্বাস করেন যে দান করতে চাইলে যত খুশি দান করা যায়। তাই দার্শনিক ফ্রান্সিস বেকন লিখেছেন, অতিরিক্ত ক্ষমতার লোভ দেবদূতদের স্খলন ঘটায়, অপরিমিত জ্ঞানস্পৃহা মানুষের পতন ঘটায়, কিন্তু দান খয়রাতের কোনো আতিশয্য নেই। দান খয়রাত মারফত দেবদূত বা মানুষ কারো কোনো বিপদ আসবে না। বেকন সাহেব বিংশ শতাব্দীর বাংলাদেশে বা সোমালিয়াতে দান খয়রাতের নতিজা দেখেননি। যদি দেখতেন তবে দান খয়রাত সম্পর্কে তার এই উক্তি অবশ্যই প্রত্যাহার করতেন। দীর্ঘদিন ধরে দান খয়রাত বিষয়টি ধর্মতত্ত্বের একচেটিয়া দখলে রয়েছে। দান খয়রাত হচ্ছে আখিরাতের পাথেয়। বাইবেলের মতে দান খয়রাত অজস্র পাপ মুছে দেয়। পবিত্র কোরআনে দান খয়রাতকে বীজ বপনের সাথে তুলনা করা হয়েছে। বলা হয়েছে যে একটি ভুট্টা বীজ হতে জন্ম নেয় 7টি শীষ, আর প্রতিটি শীষে শত শত দানা ধরে। তেমনি ছোট্ট একটি দানের বরকত অনেক। সমাজবিজ্ঞান ইহকাল নিয়ে ব্যস্ত, পরকাল সমাজবিজ্ঞানের চিরাচরিত গণ্ডির বাইরে। যে মূল্যবোধের উপর অর্থনীতি প্রতিষ্ঠিত তা দান খয়রাতের অনুকূল নয়। দান খয়রাতের জন্য প্রয়োজন স্বার্থহীন ব্যক্তি। অর্থনীতির পূর্বানুমান হচ্ছে সকল মানুষই স্বার্থপর। প্রকৃতপক্ষে ব্যক্তি স্বার্থই পুঁজিবাদী ব্যবস্থা চালু রেখেছে। অ্যাডাম স্মিথের ভাষায়, আমরা কসাই, সুরি বা রুটিওয়ালার বদন্যতা হেতু আমাদের আহার প্রত্যাশা করি না। তারা তাদের স্বার্থেই খাদ্য সরবরাহ করে। আমরা তাদের মানবতা বোধের কাছে আবেদন করি না, বরং তাদের স্বার্থপরতার উপর নির্ভর করি। কখনো আমাদের প্রয়োজনের কথা বলি না, বরং তাদের সুবিধার কথা বলি। এ ধরনের স্বার্থপর অর্থব্যবস্থায় দান খয়রাত হচ্ছে সম্পূর্ণ অযৌক্তিক আচরণ। পরকালের ভয়কেই তাই এক পর্যায়ের দান খয়রাতের একমাত্র কারণ গণ্য করা হতো। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক তত্ত্বে ব্যক্তিগত দান খয়রাত ছিল উপেক্ষিত। অথচ বাস্তব জীবনে দান খয়রাতের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। বন্ধু বান্ধব, পাড়াপড়শীয় আত্মীয় স্বজনকে বছরে কত টাকা দান খয়রাত করা হয় তার কোনো হিসাব পাওয়া যায় না। তবে 1990 সালে একটি হিসেব হতে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহস্থালী আয়ের প্রায় 1.7% দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে নগদ দান খয়রাতে ব্যয় করা হয়ে থাকে। এই হিসেবের মধ্যে স্বেচ্ছাশ্রম অন্তর্ভুক্ত নয়। অর্থনৈতিক উন্নয়নের সাথে উন্নত দেশসমূহে দান খয়রাতের পরিমাণ বাড়ছে। উপরন্তু সকল শিল্পোন্নত দেশই দিনদরিদ্রের কল্যাণের জন্য সরকারি খাতে ব্যয় ক্রমেই বাড়ছে। সমাজবিজ্ঞানীদের পক্ষে তাই দান খয়রাত একেবারে উপেক্ষা করার কোনো যুক্তি নেই। অর্থনীতিবিদরা তাই আস্তে আস্তে বিষয়টির প্রতি ঝুঁকে পড়েছেন। অবশ্য অর্থনীতিবিদরা দান খয়রাতের অর্থনীতির নাম দিয়েছেন পরার্থপরতার অর্থনীতি। স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠানকে এরা বলেন লাভের সাথে সম্পর্কহীন প্রতিষ্ঠান। 1996 সালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা যায় যে দান খয়রাত সম্পর্কে সম্প্রতি সমাজবিজ্ঞানীরা 27টি গ্রন্থ ও 77টি গবেষণামূলক নিবন্ধ প্রকাশ করেছে। পরার্থপরতা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, জীবজন্তুর জগতেও এ ধরনের স্পৃহা দেখা যায়। জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে পরার্থপরতা হলো সেই ধরনের আচরণ যা পালন করতে গিয়ে সমাজের একজন সদস্য ত্যাগের অথবা ঝুঁকির বিনিময়ে অন্যদের উপকৃত করে।
আপাত দৃষ্টিতে স্বার্থপরতা ও পরার্থপরতা পরস্পর বিরোধী প্রবণতা। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ মানুষের মধ্যে উভয় ধরনের স্পৃহাই লক্ষ্য করেছেন। 1759 সালে প্রকাশিত তার প্রথম বই দ্য থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস গ্রন্থে অ্যাডাম স্মিথ একে অপরের ভালো করার স্পৃহাকে মানুষের সামাজিক আচরণের ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। 1776 সালে প্রকাশিত ওয়েলথ অফ নেশনস গ্রন্থে অ্যাডাম স্মিথের মূল বক্তব্য হলো এই যে মানুষ স্বার্থপর এবং বাজারে অদৃশ্য হাতের মাধ্যমে এর স্বার্থপরতা চরিতার্থ হয়। মানুষ একই সাথে কিভাবে স্বার্থপর ও পরার্থপর হয় সে সম্পর্কে অ্যাডাম স্মিথ কোনো ব্যাখ্যা দেননি। অর্থনৈতিক চিন্তার ইতিহাসে মানুষের মধ্যে এই দুই আপাতবিরোধী প্রবণতার উপস্থিতি অ্যাডাম স্মিথ সমস্যা নামে পরিচিত। অ্যাডাম স্মিথ এই সমস্যার সমাধান না করলেও সমকালীন ইংরেজ দার্শনিক ডেভিড হিউম স্বতন্ত্রভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। হিউমের মতে মানুষ নিজেকেও ভালোবাসে ও শত্রু ছাড়া অন্যদেরকেও ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার নিবিড়তা নির্ভর করে সামাজিক দূরত্বের উপর। সামাজিকভাবে যে যত কাছে থাকে মানুষ তাকে তত ভালোবাসে। সামাজিক দূরত্ব যত বাড়ে ভালোবাসার নিবিড়তা তত কমে। পরবর্তীকালে মার্কিন সমাজবিজ্ঞানী বোগার্ডাস সামাজিক দূরত্বের মাপকাঠি সম্পর্কে বিস্তারিত তত্ত্ব উপস্থাপন করেছেন। পরার্থপরতার অর্থনীতিতে 3টি মৌল প্রশ্ন উপস্থাপিত হয়েছে। প্রথম প্রশ্ন হলো কারা এবং কেন দান খয়রাত করেন। দ্বিতীয়ত, কী ধরনের দান খয়রাত সবচেয়ে উপকারী। সর্বশেষ প্রশ্ন হলো দান খয়রাত সামগ্রিকভাবে অর্থনীতির জন্য কতটুকু কল্যাণকর। প্রথম প্রশ্নটি দাতব্য প্রতিষ্ঠানসমূহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাতারা কী কারণে দান করে তা জানতে পারলে দাতব্য প্রতিষ্ঠানসমূহ দাতাদের কাছ থেকে চাঁদা আদায়ে অধিকতর সাফল্য অর্জন করতে পারে। বর্তমানে যে গবেষণা চলছে তাতে 3 ধরনের মতবাদ দেখা যাচ্ছে। প্রথমত, কোনো অর্থনীতিবিদ মনে করেন যে পরার্থপরতা হচ্ছে এক ধরনের স্বার্থপর কাজ, বিশেষ করে আত্মীয় স্বজনদের সাহায্য করার পেছনে থাকে বংশানুগত সম্পর্কিতদের রক্ষার জন্য জৈবতাড়না। তবে এ ধরনের সামাজিক জৈববিজ্ঞান অনাত্মীয়দের দান খয়রাতের কারণ ব্যাখ্যা করতে পারে না। কোনো অর্থনীতিবিদ মনে করেন যে দান খয়রাতের পেছনে দাতার মনস্তাত্ত্বিক কারণ থাকে। কোনো দাতা তাদের মর্জিমাফিক পথে দানগ্রহীতাদের চালাতে চান। যেমন কোনো দাতা হয়তো দানগ্রহীতাদের মাদকাসক্তি নিরুৎসাহিত করতে চান, তাই তিনি মাদকাসক্তি বিরোধী প্রতিষ্ঠানে চাঁদা দেন। কেউ আবার দানগ্রহীতাদের কল্যাণে আনন্দ লাভ করেন। আবার অনেকে দান করেন এই ভেবে যে অন্যরা যখন দান করছে তখন নিশ্চয়ই তাতে কোনো না কোনো ফায়দা রয়েছে। তৃতীয় মতবাদ হচ্ছে দাতারা শিল্পোন্নত দেশসমূহে করের সুবিধা লাভের জন্য দান খয়রাত করেন। বেশিরভাগ দেশেই আয়কর আইনে দান খয়রাতের জন্য কর অব্যাহতি দেওয়া হয়ে থাকে। তবে এ ধরনের কর অব্যাহতি দান খয়রাতের জন্য কতটুকু কার্যকর তা নিয়ে সন্দেহ আছে। যদি করের হার বেড়ে যায় তবে দান খয়রাত বাড়ালে কর অব্যাহতির পরিমাণ বাড়ে। অন্যদিকে করের হার বাড়ালে ব্যক্তির আয় হ্রাস পায়। এর ফলে দান খয়রাত কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দান খয়রাতের উপর করের প্রভাব সবসময় সুনিশ্চিত নয়। উপরিউক্ত 3টি মতবাদের পক্ষেই বাস্তব প্রমাণ রয়েছে, কিন্তু পরার্থপরতার মৌল প্রণোদনা সম্পর্কে কোনো সরলীকরণ সম্ভব নয়। পরার্থপরতা এখনও আমাদের কাছে ধর্মীয় ও বৈষয়িক প্রেষণার এক আলো ছায়ার জগৎ। কী ধরনের দান খয়রাত গ্রহীতার জন্য সবচেয়ে কল্যাণকর সে সম্পর্কে তাত্ত্বিক গবেষণা এখনও সীমিত। দান খয়রাতের সবচেয়ে বড় সমস্যা হলো যারা দান খয়রাতের উপযুক্ত নয় তারা দান খয়রাতের সিংহভাগ নিয়ে যায়, অথচ যারা দান খয়রাতের উপযুক্ত তারা কিছুই পায় না। ব্যক্তিগত পর্যায়ে যারা দান খয়রাত করে তারা যথাযথ যত্ন নিলে এ সমস্যার সমাধান করতে পারে, কিন্তু নৈব্যক্তিক প্রতিষ্ঠানের জন্য এটাই সবচেয়ে জটিল কাজ। এ সমস্যা জাতীয় পর্যায়ে যেমন রয়েছে তেমনি আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে। বৈদেশিক সাহায্যদাতাদের একটি বড় নালিশ হলো যে দারিদ্র্য নিরসনের জন্য
যে সাহায্য তারা দিচ্ছে তা দারিদ্রদের কাছে পৌঁছাচ্ছে না। উন্নত দেশসমূহে বৈদেশিক সাহায্যের সমালোচকেরা তাই বলে থাকেন যে বৈদেশিক সাহায্যের জন্য প্রদত্ত উন্নত দেশের গরিব করদাতাদের অর্থ দরিদ্র দেশের বড়লোকেরা তছরূপ করছে। দান খয়রাতের জন্য সর্বাগ্রে প্রয়োজন এমন ব্যবস্থা যাতে সাহায্য উপযুক্ত লোকদের কাছে পৌঁছায়। ত্রাণ সামগ্রীর আত্মসাৎ দুভাবে হ্রাস করা যেতে পারে। প্রথমত, প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে যারা ত্রাণ সামগ্রী পাওয়ার উপযুক্ত নয় তাদের চিহ্নিত করতে হবে এবং অনুপযুক্ত ব্যক্তিরা যাতে ত্রাণ সামগ্রী না পায় তা নিশ্চিত করতে হবে। কিন্তু এক্ষেত্রে সম্ভাব্য দানগ্রহীতাদের সম্পর্কে সঠিক তথ্য প্রয়োজন। বাইরের কোনো প্রশাসনের পক্ষে এ ধরনের তথ্য সংগ্রহ ব্যয়বহুল। বাইরের প্রশাসনকে তথ্য সংগ্রহের জন্য স্থানীয় মাতব্বরদের উপর নির্ভর করতে হয়। স্থানীয় মাতব্বররা ইচ্ছে করে ত্রাণ সামগ্রী তছরূপ করার চেষ্টা করে, তবে স্থানীয় মাতব্বরদের বাদ দিলে বেতনভোগী কর্মচারী দ্বারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ সম্ভব। কিন্তু উন্নয়নশীল দেশে বেতনভোগী কর্মচারীরাও কম দুর্নীতিগ্রস্ত নয়। তাই তাত্ত্বিকভাবে প্রশাসনিক ব্যবস্থায় খয়রাতি মালের তছরূপ হ্রাস করা সম্ভব হলেও বাস্তবে তা সবসময় হয়ে ওঠে না। দ্বিতীয়ত, গরিবদের উপকার করার জন্য সবচেয়ে কার্যকর পন্থা প্রশাসনিক ব্যবস্থা নয়, সবচেয়ে নির্ভরযোগ্য ব্যবস্থা হলো বাজারভিত্তিক সমাধান। দান খয়রাতের প্রকৃতি এমন হতে হবে যে তা গরিবদের কাজে লাগবে, অথচ তা বড়লোকদের আকৃষ্ট করবে না। অর্থনৈতিক তত্ত্ব অনুসারে 3 ধরনের পণ্য রয়েছে: বিলাসদ্রব্য, স্বাভাবিক পণ্য এবং নিকৃষ্ট পণ্য। বিলাসদ্রব্য শুধু বড়লোকরা ভোগ করে। লোকের আয় বাড়লে যে পণ্যের চাহিদা বাড়ে তা হলো স্বাভাবিক পণ্য। লোকের আয় বাড়লে যে পণ্যের চাহিদা কমে তাকে বলে নিকৃষ্ট পণ্য। নিকৃষ্ট পণ্যটাই শুধু গরিবদের ভোগে লাগে। গরিবদের আয় বেড়ে গেলে তাদেরও নিকৃষ্ট পণ্যের জন্য চাহিদা কমে যায়। নৈতিক দৃষ্টিকোণ থেকে বিত্তবানরা যে পণ্য ভোগ করে সেই পণ্যই দিন দরিদ্রদের দান করা উচিত। দরিদ্রদের নিকৃষ্ট পণ্য দান করা নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু স্বাভাবিক পণ্য দান করলে দেখা যায় যে যারা ত্রাণ পাওয়ার উপযুক্ত নয় তারাও এ পণ্যে আত্মসাতের জন্য সচেষ্ট হয়ে ওঠে। পক্ষান্তরে নিকৃষ্ট পণ্য দান করলে বিত্তবানরা এ পণ্যের জন্য গরিবদের সাথে প্রতিযোগিতায় নামতে উৎসাহিত বোধ করবে না। বাংলাদেশের খাদ্যশস্য সাহায্য সম্পর্কে আন্তর্জাতিক খাদ্যনীতি সংক্রান্ত গবেষণা পরিষদের সমীক্ষা এ অনুমান সমর্থন করে। বাংলাদেশের পল্লী অঞ্চলে গম একটি নিকৃষ্ট পণ্য, তাই ত্রাণ সামগ্রী হিসেবে গম বিতরণ করলে তা গরিবদের কাছে অনেক সহজে পৌঁছে। কিন্তু চাল একটি স্বাভাবিক পণ্য। চাল বিতরণ করলে গরিবদের চাল বিত্তবানরা আত্মসাৎ করার চেষ্টা করে। এ অভিজ্ঞতা থেকে এ কথাই প্রমাণিত হয় যে নিকৃষ্ট পণ্য দান করলে গরিবরা বেশি উপকৃত হয়। গরিবদের বেশি উপকার করতে চাইলে গরিবরা লাভবান হয় না। এমন পণ্য বিতরণ করতে হবে যার স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য গোষ্ঠীতে পৌঁছার প্রবণতা রয়েছে। লেডিস শু কিংবা বাটার অয়েল ত্রাণ সামগ্রী হিসেবে দিলে তা গরিবদের কাছে পৌঁছবে না, তা বিত্তবানরা আত্মসাৎ করবে। নগদ টাকা দিলে তছরূপের পরিমাণ আরও বাড়বে। নগদ অর্থের চেয়ে স্বাভাবিক পণ্য সাহায্য হিসেবে গরিবদের জন্য অধিক উপযোগী। তার চেয়েও বেশি উপকারী হল নিকৃষ্ট পণ্যদান। ত্রাণের ক্ষেত্রে যা প্রযোজ্য ভর্তুকির ক্ষেত্রেও তা সত্য। কয়েকটি উদাহরণ দেয়া যেতে পারে। প্রথমত, কৃষি ঋণের ক্ষেত্রে দেখা গেছে যে যেখানে কৃষি ঋণের সুদের হার কম সেখানে ঋণ গরিবদের কাছে পৌঁছে না। এ ধরনের ঋণের সিংহভাগ আত্মসাৎ করে বড়লোকেরা। যেসব ঋণের সুদের হার বেশি সেখানে বিত্তবানরা ভিড় জমায় না। বাংলাদেশের অভিজ্ঞতায় দেখা যায় যে সরকারি ব্যাংক কর্তৃক সহজ শর্তে প্রদত্ত ঋণ আদায় হয় না, কিন্তু বেসরকারি সংস্থা কর্তৃক উঁচু সুদের ঋণ ঠিকই পরিশোধিত হয়। গরিব লোকেরা আইনকানুনকে ভয় পায়, তারা ঋণ পরিশোধ করে। বিত্তবানরা জানে তাদের 7 খুন মাফ, তারা ঋণ পরিশোধ করে না। ভর্তুকি দিলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তা গরিবদের ভোগে না লেগে ধনীদের আরও ধনী করে তোলে। কোনো সরকারের পক্ষেই ভর্তুকির জন্য অঢেল সম্পদ বরাদ্দ করা সম্ভব হয় না। সীমিত ভর্তুকির জন্য তাই
বিত্তবান ও গরিবদের মধ্যে প্রতিযোগিতা দেখা দেয়। এই প্রতিযোগিতায় গরিবরা টিকে থাকতে পারে না, তাই গরিবদের জন্য উচ্চ হারে ভর্তুকি দিতে গিয়ে গরিবদের অপকার করার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি বাংলাদেশে একটি রাজনৈতিক দল জনপ্রিয়তা অর্জনের জন্য ভর্তুকি বাড়িয়ে সারের দাম কমায়। আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ার ফলে প্রচুর সার প্রতিবেশী দেশে চোরাচালান হয়ে যায়, ফলে দেশের সার সংকট দেখা দেয়। সারের জন্য কৃষকদের রক্তাক্ত আন্দোলন রাজনৈতিক দলটির জন্য নির্বাচন একটি বড় বোঝা হয়ে দাঁড়ায়। গরিব চাষিরা সাহায্য চায় না, ন্যায্য মূল্যে প্রয়োজনীয় উপকরণ যথাসময়ে পেলেই তারা খুশি। গরিবরা অল্পতেই তুষ্ট হয়, বড়লোকদের মতো তাদের ক্ষুধা সর্বগ্রাসী নয়। দান খয়রাত কীভাবে কার্যকর করা যায় সে সম্পর্কে অর্থনৈতিক গবেষণা নতুন হলেও অর্থনীতির জন্ম লগ্ন হতেই সামগ্রিকভাবে অর্থনীতির উপর দান খয়রাতের প্রভাব নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জন্ম 18 শতকের ইংল্যান্ডে। রানী প্রথম এলিজাবেথের সময় হতে ইংল্যান্ডে গরিব আইন চালু ছিল। এই আইনের বিধান ছিল যে স্থানীয় সরকারসমূহ তাদের আয় থেকে গরিবদের ভরণপোষণের ব্যবস্থা করবে। 18 শতকে ধ্রুপদী অর্থনীতিবিদ মেলথুস এই আইনের কুফলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। মেলথুসের মতে রাষ্ট্রীয় উদ্যোগে গরিবদের সাহায্য করার ব্যবস্থা তাদের রাষ্ট্রের উপর আরও নির্ভরশীল করে তোলে। সাহায্যপ্রাপ্ত গরিবরা কাজ করে না, পক্ষান্তরে রাষ্ট্রীয় সাহায্যের উপর নির্ভর করে তারা বংশ বৃদ্ধি করতে থাকে। এর ফলে জনসংখ্যা বেড়ে যায়। গরিবদের সন্তান সন্ততিরা দান খয়রাতের উপর আরও নির্ভরশীল হয়ে পড়ে। একই যুক্তিতে ডেভিড রিকার্ডো গরিবদের স্থানীয় সরকার থেকে সাহায্য দেওয়ার প্রথা তুলে দেওয়ার দাবি জানান। তাদের সাথে একমত হন হিতবাদী দার্শনিক জেমস মিল। গরিব আইন সংশোধনের সবচেয়ে অগ্রণী ভূমিকা ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম ডুমন্ড অধ্যাপক সিনিয়রের। পরবর্তীকালে অমর্ত্য সেন অলঙ্কৃত করেছেন। 1834 সালে গরিব আইন সংশোধন করে নগদ সাহায্য দেওয়া বন্ধ করে দেয়া হয়। নতুন আইনে সাহায্যের যোগ্যতা সম্পর্কে বিভিন্ন শর্ত আরোপ করা হয়। গরিবদের সাহায্য করার জন্য কেন্দ্রীয় আমলাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 19 শতাব্দীতে এ ধরনের সংস্কার ইংল্যান্ডে প্রচণ্ড বিতর্কের সৃষ্টি করে। যদিও তৎকালীন অর্থনীতিবিদগণ এই ধরনের সংস্কারের পক্ষে ছিলেন, কিন্তু সাংবাদিক ও সাহিত্যিকগণ এই ধরনের সংস্কারকে অমানবিক বলে আখ্যায়িত করেন। দরিদ্র আইন সংস্কারের বিপক্ষে ছিলেন লন্ডনের টাইমস পত্রিকা এবং বিখ্যাত ঔপন্যাসিক চার্লস ডিকেন্স। শেষ পর্যন্ত এ লড়াইয়ে প্রথম পর্যায়ে অর্থনীতিবিদগণই জয়যুক্ত হন। অবশ্য ধ্রুপদী অর্থনীতিবিদগণের এই বিজয় ছিল ক্ষণস্থায়ী। 19 শতাব্দীর শেষ দিকে আবার নতুন করে গরিবদের সাহায্য করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ শুরু হয়। এই উদ্যোগ অবশ্য অগ্নিগর্ভ সমাজতান্ত্রিক নেতাদের কাছ থেকে আসেনি, বরং বাস্তববাদী রক্ষণশীল নেতারা ছিলেন এ ধারার সারথি। 1880-এর দশকে জার্মানিতে প্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করেন অটো ফন বিসমার্ক, যিনি ছিলেন অতি রক্ষণশীল প্রাচীনপন্থী রাজনীতিবিদ। শ্রমিকদের জন্য দুর্ঘটনা, অসুস্থতা ও বার্ধক্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগে বীমা ব্যবস্থা তিনি প্রথম প্রচলন করেন। 20 শতকের প্রথম দিকে যুক্তরাজ্যের সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠাতে নেতৃত্ব দেন রক্ষণশীল নেতা উইনস্টন চার্চিল। ক্রমে এ ধরনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। সামাজিক নিরাপত্তার জাল হয়েছে অনেক বেশি সম্প্রসারিত। এ সামাজিক নিরাপত্তা ব্যবস্থার পুরোধা বুনোচোখো ও অনলবর্ষী বামপন্থীরা ছিল না। ঠান্ডা মাথায় প্রতি বিপ্লবী ব্যবস্থার এজাল বিছিয়েছিলেন বিসমার্ক আর চার্চিলের মতো অতি দক্ষিণপন্থী নেতারা। সামাজিক নিরাপত্তার বিতর্কে রাজনৈতিক আবেগের কাছে অর্থনৈতিক যুক্তি হেরে যায়, কিন্তু এতে বাস্তবতার কোনো পরিবর্তন হয়নি। 19 শতাব্দীর ধ্রুপদী অর্থনীতিবিদগণ গরিবদের সাহায্যের কুফল সম্পর্কে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন তা আজও সত্য। সরকারের কাছ থেকে সাহায্য পেলে দরিদ্ররা চাকরি খোঁজার চেষ্টা ছেড়ে দেয়। ক্রমবর্ধিষ্ণু জনগোষ্ঠী সরকারি খয়রাতের উপর নির্ভরশীল হয়ে পড়ে। সরকারি খয়রাত ব্যবস্থায় দেখা দেয় নানা দুর্নীতি।
একদিকে অযোগ্য আমলাতন্ত্র দিন দিন স্ফীত হতে থাকে, অন্যদিকে সামাজিক নিরাপত্তার কর্মসূচিকে অপব্যবহার করে অনেকে বিলাসবহুল জীবন ধারণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রে দুঃখ করে বলা হয়, সামাজিক নিরাপত্তার জন্য উঁচু হারে আরোপিত করের ফলে যেসব গরিব লোক কাজ করে হালাল জীবিকা অর্জনের চেষ্টা করে তাদের গ্রাসাচ্ছাদনই শক্ত হয়ে পড়ে। আর যারা কাজ না করে সরকারি সাহায্যের উপর নির্ভরশীল তারা টাউস ক্যাডিলাক গাড়িতে ঘুরে বেড়ায়। সামাজিক নিরাপত্তার সবচেয়ে বড় সমস্যা হলো আর্থিক। এর ব্যয় ক্রমেই বাড়ছে। যতই ব্যয় বাড়বে ততই সরকারের কর বাড়াতে হবে। কর বাড়লে যারা কাজ করে তাদের আয় কমতে থাকে, তাই যারা কাজ করে তাদের কর্মস্পৃহা কমে যাবে। সামগ্রিকভাবে অর্থনীতিতে উৎপাদনশীলতা হ্রাস পাবে, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে যাবে। তাই সামাজিক নিরাপত্তার জন্য নতুন সম্পদের যোগান দেওয়া সম্ভব হবে না। অন্যদিকে সামাজিক নিরাপত্তার ব্যয় হ্রাস করা সম্ভব হচ্ছে না। সামাজিক নিরাপত্তা ব্যবস্থাতে আমলারা করদাতাদের অর্থে দান গ্রহীতাদের উপকার করে। এ ব্যবস্থায় ব্যয় হ্রাসের কোনো তাগাদা নেই। তাই বিশ্বব্যাপী আজ সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য তোড়জোড় চলছে। সবাই চায় সমাজের উপর দরিদ্রদের নির্ভরশীলতা কমাতে, দান খয়রাত নয়, বরং সকলেই যাতে কাজ করে খেতে পারে এ ব্যবস্থা নিশ্চিত করাই সামাজিক নিরাপত্তার মূল লক্ষ্য। দান খয়রাতের মৌলিক তাগাদা পরার্থপরতা হতে পারে, কিন্তু অর্থনৈতিক মৌল উপাদানসমূহ অস্বীকার করে দান খয়রাত ফলপ্রসূ হয় না। গরিবের ভালো করার ইচ্ছাই যথেষ্ট নয়, এমন ভালো করতে হবে যাতে গরিবরা উপকৃত হয়। এ কাজ শুধু আবেগের ভিত্তিতে করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বাস্তব পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা। বাজারে অদৃশ্য হাতকে অগ্রাহ্য করে যে নীতি প্রণীত হয় তার সাফল্যের সম্ভাবনা অত্যন্ত সীমিত। বাজার অর্থনীতির 3টি অনুশাসন কখনো ভুলে গেলে চলবে না। প্রথমত, গরিবদের এমন সাহায্য দেওয়া ঠিক হবে না যা তাদের কাজ করতে নিরুৎসাহিত করে। এ ধরনের ব্যবস্থা টেকসই হবে না। যে সমাজে অলসতা পুরস্কৃত হয় সে সমাজে সবাই ফাঁকি দিতে চাইবে। দ্বিতীয়ত, যতক্ষণ পর্যন্ত সমাজে বিত্তবানদের আধিপত্য রয়েছে ততক্ষণ পর্যন্ত গরিবদের জন্য নিকৃষ্ট পণ্য ত্রাণ সামগ্রী হিসেবে অধিকতর উপযোগী হবে। নিকৃষ্ট পণ্য গরিবদের ক্ষুধা মেটায় অথচ ধনীদের আকর্ষণ করে না। তৃতীয়ত, গরিবদের কর্মসূচি সমাজের অন্যান্য কর্মসূচি হতে সম্পূর্ণ ভিন্ন হতে হবে। সকলের জন্য অভিন্ন কর্মসূচি গ্রহণ করলে গরিবরা তার সুফল পাবে না। ডক্টর ইউনূস তার আত্মজীবনীতে একথা সুন্দরভাবে বলেছেন। গ্রেশামের সনাতন বিধির মতো এটি মনে রাখা ভালো যে উন্নয়নের জগতে একই কর্মসূচিতে যদি গরিবদের সাথে যারা গরিব নয় তাদের একত্রিত করা হয় তবে যারা দরিদ্র নয় তারা দরিদ্রদের এবং যারা দরিদ্র তারা হতদরিদ্রদের বঞ্চিত করবে এবং এই পরিস্থিতি অনির্দিষ্টভাবে চলতেই থাকবে। যদি প্রথমেই উপশমমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয়, যা ঘটবে তা হলো গরিবদের নামে যারা গরিব নয় তারা সকল সুবিধা ভোগ করবে। 200 বছর আগে স্যামুয়েল জনসন লিখেছেন, দোজকের সড়ক সদিচ্ছা দিয়ে বাঁধানো। দান দক্ষিণার জন্য হামলার সম্মুখীন হওয়ার আগে এ আপ্তবাক্যের অর্থ আমি পুরোপুরি বুঝতাম না। আজ বুঝতে পারি যে বেশি ভালো করতে গেলেও অকল্যাণ ডেকে আনা সম্ভব। প্রাচীন গ্রিসে একটি পবিত্র স্থান ছিল, ডেলফি নগরের ভবিষ্যৎবাণীর মন্দির। এই মন্দিরের ফটকে মূলমন্ত্র লিপিবদ্ধ ছিল, কোনো কিছুতেই বাড়াবাড়ি করবে না। এ সত্য সম্রাট হর্ষবর্ধনের পরার্থপরতার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। দার্শনিক বেকনের ক্ষেত্রেও এ কথা সত্য। আজকের দিনেও এ সত্য সমভাবে বলবৎ আছে। অর্থনীতির মৌলিক বাস্তবতাকে অস্বীকার করে টেকসই পরার্থপরতা সম্ভব নয়।